ভারত ভ্রমণে বন্ধুদের পর্ব। ভারতের দার্জিলিং, জামশেদপুর, শিলং, বিষ্ণুপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, পণ্ডিচেরি, বেলুর, রাজস্থানের খবর আগেই বলা হয়েছে। বান্ধবী সন্ধ্যা মৈত্র আমাকে দার্জিলিং নিয়ে গিয়েছিল। তার আগে শিলিগুড়ি স্টেশন থেকে নয়াশৈলী চা বাগানে সন্ধ্যায় ভাগ্নি জামাইয়ের বাড়িতে উঠে চা প্রক্রিয়াজাত করা দেখেছিলাম। কাছে একটা মন্দিরে গিয়ে অন্য অভিজ্ঞতা হলো, হঠাৎ কিছু নিরাপত্তা কর্মী দেখা গেল। তখনকার ক্ষমতাসীন পাহাড়ি নেতা সুভাষ ঘিসিং এসে মন্দিরে পুজো দিয়ে সিঁদুরের টিকা পরে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে আমার পরিচয় করিয়ে দিল। তিনি আমাকে শহরে তার আপিসে যাবার আমন্ত্রণ জানালেন। আমরা তার আপিসে গেলাম। বাগানটা ঘুরে ঘুরে দেখলাম। খুব সুন্দর পদ্মের আকৃতি ক্যাকটাস দেখলাম। আমার পাকা চুলওয়ালা বান্ধবী সন্ধ্যা গোপনে ওই বাগান থেকে ক্যাকটাস চুরি করে ব্যাগে ভরে নিয়েছিল। তার ছাদে বিচিত্র সব মনোহারী টবে অনেক ক্যাকটাস ছিল। দার্জিলিং থেকে আমরা মিরিক গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম। লেক ঘুরে বেরিয়ে বড় আনন্দ পেয়েছিলাম। আমার ছোট বোন ফাহমিদারও বাগানের শখ। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার কোয়ার্টার্সে ফুল বাগান ছিল। আগে ফ্ল্যাট বাড়ির ছাদে গোলাপ করেছিল। পরেও নিজের কোয়ার্টার্সে সে 200 রকমের গোলাপ গাছ করেছে। নানা ফুলের সঙ্গে রয়েছে বনসাই, ক্যাকটাস। আমি অবশ্য গাছপালাকে বামন করে রাখবার ঘোর বিরোধী। সন্ধ্যাদের সঙ্গে বড় দুর্দিনে পরিচয় হয়েছিল লিলুন। কলকাতায় ও উঠত এক বন্ধুর বাসায় 4 তলার উপরে। স্বামী লুৎফুরের কিডনির ট্রান্সপ্লান্ট হবার পর চেন্নাই থেকে ফিরে ওকে বারবার ওই 4 তলায় তোলা সম্ভব হচ্ছিল না। সন্ধ্যা ভবেশবাবুর বাড়ি ছিল 2 তলায়। তারাই একটি তালাতে ঢাকায় ফেরার আগে 2-1 দিন থাকবার জন্য লুৎফরের উপযোগী করে দিয়েছিল। সন্ধ্যাদের অনুরোধ করে ওখানেই উঠবার ব্যবস্থা করা হয়েছিল। লিনুর কাছে শুনেছি সন্ধ্যা লুৎফরের খাবারের সময় ওর মাছের কাঁটাও বেছে দিত। কলকাতা বিড়লা হাসপাতালে লুৎফরের ওপেন হার্ট সার্জারি হয় প্রথমে। হাসপাতাল থেকে বলা হলো অপারেশনের জন্য 7 ব্যাগ টাটকা রক্ত লাগবে। সমস্ত ব্যবস্থাই করেছিল স্বপ্না। পরে অবশ্য রক্ত লাগেনি। ঢাকার পিজি হাসপাতালে একবার আমার অপারেশনের সময় 2 ব্যাগ রক্ত দিয়েছিল। রক্ত নেবার খরচও আমাদের দিতে হলো, অথচ আমাদের কারোই রক্ত দরকার হলো না। বোঝা গেল এগুলো অন্য রোগীদের কাছে বিক্রি হচ্ছে। কলকাতায় অন্তত রক্ত নেবার খরচটা লাগেনি। সুতপা, আমি, সুফিয়া খালাম্মার মেয়ে সাইদা কামাল টুলু, তার মেয়ে তিয়া, আমরা বিষ্ণুপুরে গিয়েছিলাম শান্তিনিকেতনে থাকবার সময়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বিষ্ণুপুর ঘরানার গান বিষয়ে আমার প্রবল কৌতূহল ছিল। এছাড়া ওখানকার কারুকার্যময় মন্দির দেখবারও ইচ্ছা ছিল। টুরিস্ট লজে গিয়ে শুনি কোনো কামরা সেখানে খালি নেই, ডরমেটরিতে থাকতে হবে। সুতপা বলল, ঠিক আছে, তাই সই। ওখানকার মন্দিরের স্থাপত্যকলা দেখতে চললাম আমরা। মাকড়া পাথরের মন্দির, মহাসুন্দর তেমন কিছু নয়। হতাশ হয়ে বাস ধরে শান্তিনিকেতনে ফিরে এলাম। শিলচর থেকে মৈত্রীর দাম, রূপক দামরা বাংলাদেশ টেলিভিশনে আমার গীতাঞ্জলি অনুষ্ঠান দেখে ঢাকাতে আমাকে ফোন করত। আমার অনুষ্ঠান ভিডিও করে রেখে ওখানে ওইভাবে অনুষ্ঠান করত। একবার আমাকে শিলচর যাবার আমন্ত্রণ জানালো ওরা। কলকাতা থেকে প্লেনে চলে গেলাম। অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী গৌরী ঘোষ এসেছিলেন। আমাকে তার পাশেই বসিয়ে দিলেন উদ্যোক্তারা। আমি তাকে সূর্য উচ্চারণ নিয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, আমি তো সূর্যই বলি। রেফের উচ্চারণ বিষয়ে আমার মতে রেফের পরে বর্ণটি উচ্চারণে একটা জোর পড়া উচিত, তাতে সূর্যের মহিমা ফোটে। প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনিতর্জন। এই গানের রেফের পরে বর্ণে জোর পড়লেই গর্জন, তর্জন, দুর্দিন শব্দগুলোর অর্থ ঠিকমতো ফুটে ওঠে। মহিলা বড়সড় শিল্পী তো আমাকে একেবারেই পাত্তা দিলেন না। তার আবৃত্তি হলো আমার গানের আগেই। আমরা রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা শব্দ কতটা বাড়বে কি বাড়বে না ওসব নিয়ে
মাথা ঘামাই না বলে ওটা চোখে পড়েছিল। ওরা যে বড় বড় নিঃশ্বাস ফেলে কথা বলছেন, ফিসফিস করে কথা বলছেন, সেগুলো ধরা পড়তে হবে তো। গৌরী ঘোষ আর পার্থ ঘোষের আবৃত্তি শুনেছিলাম আরেকবার বালুরঘাটের খোলা মঞ্চে। ঢের সময় নেবার পরেও মঞ্চ ছাড়েন না কিছুতেই। দুই বাংলার মিলিত পরিবেশনা হচ্ছিল সেদিন বাংলার মুখ নামে। কলকাতায় আমি যাদের কাছে থাকি তারা রামকৃষ্ণ বিবেকানন্দের মহাভক্ত। ওরা আমাকে একবার রামকৃষ্ণ মিশনের আশ্রমে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমি অনেকগুলো বিক্রমশীলা পত্রিকা পড়ে পড়ে নোট করেছিলাম। 2001 সালে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানে বোমা হামলার দরুন আমরা তখন শিশুদের আনন্দময় মনোবিকাশের উদ্দেশ্যে নালন্দা স্কুল করবার প্রস্তুতি নিচ্ছি। পত্রিকাগুলো আমাকে পড়তে দিয়েছিল শামিলের অলোকানন্দা। নিরিবিলিতে খুব মন দিয়ে কাজটা করবার সুবিধা হয়েছিল। ওর সাথে একসাথে বসে খেতাম, দুবেলাই নিরামিষ। খুব ভালো লেগেছিল। আমার জামশেদপুর যাওয়া হয়েছিল 12 দিনেক। 71 সালে দুর্দিনে কেকা আমাকে ওদের কাছে কদিন কাটিয়ে আসবার আমন্ত্রণ জানিয়েছিল। মন তখন ভয়ানক খারাপ ছিল, ছেলে মেয়েদের মুখেও হাসি ছিল না। কেকাদের বাসায় এক সন্ধ্যায় গানের আসর হয়েছিল। তার এক প্রতিবেশী শোনালেন, চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না। মুগ্ধ হয়ে গেলাম। শান্তিনিকেতনে গান শিখেছিলেন, এখন জামশেদপুরে কেবল ঘর সংসার করছেন। এরকম কত শিল্পী সংসারের চাপে হারিয়ে যান, ভাবতে কষ্ট হয়। কিছুদিন পর আবার আমাকে ওদের ওখানে গান গাইবার জন্য যেতে বলা হয়েছিল। গান গাইতে সংকোচ হচ্ছিল, তবু গিয়েছিলাম, ভালো লেগেছিল। 2000 সালে জামশেদপুরে যাওয়া হলো তৃতীয়বার। টিগো সোসাইটি থেকে সম্বর্ধনা দেবার জন্য প্রস্তাব হয়েছিল। সুভাষ চৌধুরী শান্তিনিকেতন থেকে ফোন করে আমার সঙ্গে কথা বলে ঠিক করেছিলেন। গান গাইতে বলা হবে ভাবিনি, কারণ গান গাওয়া ছেড়ে দিয়েছি বেশ অনেক দিন হলো। আয়োজন করেছিল ইন্দ্রজিৎ সেন, সেখানে গান গাইতে এসেছিলেন মান্না দে। তার গানের দশা দেখে মনে হলো আমিও গাইতে পারি। দ্বিতীয় দিন অনুষ্ঠানে পরিচিতি দিয়ে দুখানা গান গাইলাম। আরও গাইবার অনুষ্ঠান মঞ্চে ঠেলে নেমে এলাম। ওরা বলল বক্তৃতা না করে গান গাইতেই হবে। কোনো কনফিডেন্স ছিল না আমার। আজকাল গাই না বলে গানের কথাও ভুলে যাই। লিসাকে বই নিয়ে পাশে থাকতে বললাম। গোটার সাথে গান গাইলাম। শেষ গানটিতে এসে কথা ভুল হলো। তখন সর্বশেষ গান ধরলাম, কিছুই তো হলো না। ওখানে নাকি সবাই বলা বলি করছিল, এই মহিলা এতদিন কোথায় ছিলেন, ওর গান তো কখনো শুনিনি। কলকাতা থেকে প্লেনে চেন্নাই করে নামলাম। পণ্ডিচেরি থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছেন অজিতবাবু। কতটা দূরে আসতে হয়েছে সেটা বুঝলাম ফিরতি পথের দৈর্ঘ্য দেখে। ট্যাক্সিতে টাকা উঠল ভালোই। আমার থাকবার জায়গা ঠিক করে রাখা হয়েছিল এক জায়গায়। পৌঁছে ঘর দেখে আমার সুবিধা অসুবিধা বুঝে নিয়ে ওদের কিছু নির্দেশ দিয়ে গেলেন। সেদিনই অজিতদা নিয়ে গেলেন পণ্ডিচেরি ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করাতে। পণ্ডিচেরির আশ্রম আমার তেমন পছন্দ হয়নি। পরিবেশটা আশ্রমের অনুকূল ছিল না। আরও লক্ষ্য করলাম এখানকার পণ্ডিচেরির শ্রীমাই অনেক বড়, অরিন্দম যেন কেউ নন। ওরা বলেন শ্রীমাই ব্যবসা বুদ্ধি দিয়ে রক্ষা করছে পণ্ডিচেরিকে। আশ্রমের লোকের মতে শ্রীমাই তার অলৌকিক ক্ষমতায় রক্ষা করেছেন ওদের, তাই সুনামি ফিরে গেছে সমুদ্র উপকূল থেকে। বাস্তববোধ এতটুকুও নেই বোঝা গেল। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে রবীন্দ্র জন্মের 125 বর্ষ উদযাপন উপলক্ষে আমাকে আর ইংরেজির সৈয়দ মনজুরুল ইসলামকে একবার দিল্লির এক সেমিনারে পাঠানো হয়েছিল। আলোচ্য বিষয় ছিল এই সময়কার রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা। তার আগে পেটের কিছু সমস্যা চলছিল। ওখানে গিয়ে ভয়ানক বেড়ে গেল, জ্বর এসে গেল। ডাক্তার এসে ওষুধ লিখে দিয়ে গেলেন, একদম শুয়ে থাকতে হবে। অম্লান দত্ত, অভিনেতা বসন্ত চৌধুরীরা আমাকে দেখে গেলেন, বেহাল দশা একেবারে। মুচকুন্দ দুবে আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। কথা ছিল গাড়ি আমাকে স্টেশনে পৌঁছে দিলে আমি তাজমহল দেখবার জন্য ট্রেন ধরব। বিকেলে আবার ওই গাড়িতেই স্টেশন থেকে ফিরব। ডাক্তারের নির্দেশে সব বাতিল হয়ে গেল।
পরদিন আবার গাড়ি এলো কুতুব মিনারে যাবার জন্য। সৈয়দ মনজুরুল ইসলাম খুশি হয়ে কুতুব মিনারে গেলেন আমার সঙ্গে। আমার মনটা খারাপ হয়েছিল যে আমি এত অসুস্থ জেনে তিনি আমাকে দেখতে আসেননি। এবার সঙ্গে যাওয়াতে ভালো বোধ করলাম। কুতুব মিনার তখন রেনোভেট করা চলছিল, ফলে দূর থেকে তাকিয়ে দেখেই ফিরে আসতে হলো। সেমিনারের প্রবন্ধে রবীন্দ্র পুরাণ কাহিনীকে নব ব্যাখ্যা দিয়ে এ যুগের উপযোগী করে তুলেছেন। সেমিনারের প্রবন্ধে রবীন্দ্রনাথ পুরাণ কাহিনীকে নব ব্যাখ্যা দিয়ে এ যুগের উপযোগী করে তুলেছেন। বিভিন্ন প্রদেশের অদ্ভুত হাস্যকর সব প্রবন্ধ পড়বার সুযোগ পাওয়া গেল। আমাকে বলা হয়েছিল 5 মিনিটের বেশি বলা যাবে না। কোনো মতে হড়হড় করে কি যে বললাম তা কে জানে। খুবই বিশ্রী লেগেছিল। কে একজন নামী ভদ্রলোক তার আগে রাতের স্বপ্নে রবীন্দ্রনাথকে দেখলে রবীন্দ্রনাথ তাকে কি বলেছিল তাই নিয়ে গল্প ফাঁদলেন। ওখানকার সাহিত্য একাডেমির সেক্রেটারি ভদ্রলোক খুব সৌজন্য করেছিলেন। মনজুরুল ইসলামের কাছে একটা মজার বৃত্তান্ত শুনলাম। দিল্লি পৌঁছে সে রাতেই তিনি মঞ্চের পিছনে টাঙাবার জন্য কর্মীরা যে ব্যানার তৈরি করছিল, হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে দেখেন ওরা টেগোর বানান লিখেছে TEGORE। উনি আপত্তি জানালে কর্মীরা তর্ক করল ওটাই ঠিক বানান। বহু কষ্টে সম্ভবত আমন্ত্রণের চিঠি দেখিয়ে তিনি বোঝাতে পেরেছিলেন বানানটা আসলে TAGORE।